হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কিছু সময় দাঁড়িয়ে থেকে দরজা ধাক্কা দিয়ে সে ভেতরে ঢুকলো। সেই সময়টাতে আহানি শার্ট খুলছিল। বোতামে তার হাত। উপরের 4-5টা বোতাম খোলার শেষ প্রায়। দরজা খোলার শব্দে সে পেছনে ফিরে আয়ন্তিকাকে দেখে একটুখানি বোধহয় অপ্রস্তুত হয়ে পড়ল। আয়ন্তিকার ক্ষেত্রেও তাই। আহানিস গম্ভীর কণ্ঠস্বরে বলল, তুমি? আয়ন্তিকা শুকনো গলায় বলল, আপনার কফি। আয়ন্তিকার হাতের দিকে দৃষ্টিপাত দেয় আহানিস। পরবর্তীতে সে বলল, মা কোথায়? রুমে। ও, কফি টেবিলে রাখো। আয়ন্তিকা মাথা নেড়ে টি টেবিলের কাছে গিয়ে কফির মগটা সন্তর্পণে রেখে দেয়। রুম থেকে বের হতে নিলে তাকে আটকে দেয় কয়েক ফালি গম্ভীর কণ্ঠস্বর। আহানিস ফের বলল, কই যাচ্ছ? নিচে মামির রুমে। আমি যেতে বলেছি? আয়ন্তিকা এবার সামনে ফিরল। থতমত চাহনি নিক্ষেপ করে দেয় সে আহানিসের দিকে। মিনমিন সুরে বলল, না তো। কাছে আসো। আয়ন্তিকার শুকনো ঢোক গিলল। তারা কখনোই আহানিসের সামনে থাকতে বিন্দুমাত্র ভালো লাগে না। শুধুমাত্র সর্বক্ষণ তার অস্বস্তি কাজ করে, লজ্জা ভয় গ্রাস করে তাকে। সাথে অতীতের একটা বিরল ঘটনা। এতে করে তার ঘৃণা কাজ করে আহানিসের প্রতি। উজমা আপুর কথাটা হঠাৎ মনে পড়ল তার। কে জানি কেমন আছে সে। আয়ন্তিকা হেঁটে সামনে আগায়। আহানিসের সামনে সে 2 ফিট ব্যবধান রেখে দাঁড়ালো। চোখ মুখে সর্বদা মতো ফুটে রেখেছে অস্বস্তি ভীতু ভাবটি। দুহাত ওড়না পেঁচে নিজের মতানুসারে নাড়াচাড়া করছে। আনিস তার দুহাতে পকেটের ভেতর প্রবেশ করিয়ে নেয়। আয়ন্তিকার বর্তমান অবস্থা দেখে সে ঠোঁটে বাঁকা হাসিয়ে গলা ছেড়ে বলল, আমার শার্টের বাকি বোতামগুলো খুলো। বিস্ফোরিত চাহনি আয়ন্তিকার ঠোঁট যুগল হালকা প্রসারিত করে সে কিছু বলার জন্য, কিন্তু শব্দগুলো আটকে যায় তার গলার মধ্যখানে। কি বলবে সে? আনিসের বলা কথার পরিপ্রেক্ষিতে এই সময় ঠিক কি বলা দরকার তা বুঝতে পারল না আয়ন্তিকা। তবুও কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, কি কি কি? যা শুনেছ তাই। শার্টের বোতামগুলো খুলো। আর তো মাত্র অল্প কয়েকটা বাকি। আপনি নিজে খুলুন। হুম, তুমি আমার ওয়াইফ, তার দায়িত্ব পালন করবে না? স্বামীর সেবা করা সুন্নত, ইউনো। এখন এই সুন্নত থেকে তোমাকে তো দূরে সরাতে পারি না। অ্যাটলিস্ট আমি তো অত খারাপ না যে কারো সুন্নত পাওয়া থেকে তাকে দূরে সরাবো। নাও ডু ইট ফার্স্ট। আনিসের যুক্তি শুনে আয়ন্তিকার মুখ হা হয়ে যায়। এবার কি বলবে তা বোধগম্য হলো না। মাথা নুয়ে সে কাঁপা কাঁপা হাত এগিয়ে দেয় আনিসের শার্টের দিকে। বাকি বোতামগুলো কোন রকম দ্রুত খুলে দিয়ে সে পেছনের দিকে চলে যায় 2 কদম। সামলে পড়ল, হয়ে গিয়েছে। কাবার থেকে আমার ড্রেস বের করো, শাওয়ার নিব। আয়ন্তিকা ঘাড় নেড়ে এগিয়ে যায় কাবার থেকে। আনিসের ড্রেস বের করে নিয়ে সে এগিয়ে যায় বেডের দিকে যেখানে আনিস দাঁড়িয়েছিল। ড্রেসগুলো এগিয়ে দেয় সে। আনিস ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, রুম থেকে বের হলে খবর আছে। বসো, আমি আসছি। আয়ন্তিকা বসে পড়েছে উপায়। লম্বা শ্বাস টেনে নিয়ে সে চারপাশে তাকায়। আটকে যায় দৃষ্টি তার এক কর্নারে, সেখানে ক্যানভাসের মাঝ থেকে উকি দিচ্ছে কারো স্কেচটা কারো মেয়ের, তা বুঝতে পারে আয়ন্তিকা। কৌতূহল দমি রাখতে না পারে সে। এগিয়ে গিয়ে স্কেচের উপরে দেওয়া নীল রঙের কাপড়টা সরিয়ে দিয়ে দেখে একজন মেয়ের মাথার অর্ধেক ছবি, শুধু নাক পর্যন্ত স্কেচ করা, বাকিটুকুর হদিস নেই। চোখ, চুল, নাক, কান এতটুকু স্কেচ করছে। আয়ন্তিকার বেহায়া মন এক মুহূর্তের জন্য মেয়েটার চেহারায় নিজেকে বসাতে শুরু করলো, কিন্তু মিলল না। কারণটা মেয়েটার কপালের ডান সাইডে ছোট করে কেটে যাওয়ার দাগ এবং বাম পাশে ভ্রুর উপর ছোট্ট করে একটা তিল। স্কেচটা ছিল অনেকটা জীবন্ত, তাই সে কাটা দাগ এবং ভ্রু এর পাশে তিলটা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। কিন্তু এটা আয়ন্তীর স্কেচ হতেই পারে না, কারণ তার কপালে কোনো কাটা দাগ নেই, আর না ছিল আর না আছে তার বাম ভ্রুর পাশে কোনো তিল। আয়ন্তিকা বিড়বিড় করে বলল, মেয়েটি কে? অহর্নিশ ভাই এই
মেয়ের ছবি অর্ধেকই বা কেন স্কেচ করলো? নীল কাপড়টা দিয়ে স্কেচটা ঢেকে রেখে নিজ জায়গায় এসে স্থির হয়ে বসলো সে। আনিস এসে পড়বে তখন। ওয়াশরুমের দরজা খুলে এসে সে দিক বেদিক না দেখে আয়ন্তিকার পাশে একদম মিশে বসে তার সাথে। অয়ন্তী আর দূরে সরতে পারল না, কারণ সোফার একদম কর্নারে মিশে বসেছিল সে। আয়ন্তিকা হাঁসফাঁস করে বলল, একটু দূরে সরে বসুন, কেন? আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা? আনিস আয়ন্তিকার সাথে আরো চেপে বসলো। আয়ন্তিকার ফ্রিলেস কণ্ঠে বলল, আমি ঠিকঠাক বসতে পারছি না। আনিস নড়ল না, যেখানে বসেছিল সেখানেই রইল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে সে বলল, সো হোয়াট, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, আমি সরছি না। এই বলে পাশ হতে একটা কাগজ কলম এগিয়ে দেয় আয়ন্তিকার দিকে। অয়ন্তী একবার সেদিকে তাকে কাগজটা হাতে তুলে নেয়। আনিস প্রত্যুত্তরে বলল, এটা কি? পড়ে দেখো। আয়ন্তিকা কাগজটা চোখের সামনে ধরে পড়া শুরু করলো। নিস্তব্ধ সে, স্পষ্টভাবে টের পেল তার চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে পড়ল। অবিশ্বাস্য চাহনি নিয়ে সে তাকালো আহানিসের পানে। কম্পিত কণ্ঠে বলল, আপনি? স্কুল ফর্মটা হাতে আয়ন্তিকা অশ্রুসিক্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আহানিসের দিকে। হাত দুটো তার বেগতিক গতিতে কাঁপছে। কম্পমান হাতটা থেকে ফর্মটা ভুলবশত ফ্লোরে পড়ে যায় তৎক্ষণাৎ। প্রচন্ড খুশির মাঝে মানুষ নিস্তব্ধতা ধারণ করে, ঠিক এই ঘটনাটি ঘটছে আয়ন্তিকার সাথে। আনিস যদিও বলেছিল স্কুলে পড়তে দিবে তাকে, তবে তা যে এত তাড়াতাড়ি কার্য সম্পূর্ণ হবে তা ভাবিনি সে। আনিস হতভম্ব, বিচলিত হয়ে পড়ল একটুখানি। তার মন নিবৃতে একটাই প্রশ্ন বারবার ঘুরছে, এই মেয়ে কাঁদছে কেন? আয়ন্তিকার তো খুশি হওয়ার কথা, তাই না? তাহলে এইভাবে কাঁপাকাঁপি কান্নাকাটি করছে কেন আয়ন্তিকা? আনিস উৎকণ্ঠা নিয়ে বলল, স্ট্রেঞ্জ, কাঁদছো কেন তুমি? স্কুলে পড়তে চাও না? আয়ন্তিকা তড়িৎ পেকে চোখের পানি সন্তপনে মুছে নেয়। নিজে ধাতস্থ করে সে ব্যাকুল হয়ে বলল, কে বলেছে পড়তে চাই না? আমি পড়তে চাই, কান্না করছি তো খুশিতে। আপনি এত জলদি আমার স্কুলে পড়ার বন্দোবস্ত করে দেবেন আমি ভাবিনি কখনো। মূল্যবান সম্পদকে অল্পখানে খুশিতে ঝরিয়ে দিয়ে নষ্ট করতে নেই। কারো এই সম্পদকে অযথা নষ্ট হতে দেখলে কষ্ট লাগে, সেটা তোমার বোঝা উচিত। আনিস তার কথা সম্পূর্ণ একদম নিশ্চুপ হয়ে যায়। বোকা আয়ন্তিকা এবারও আনিসের কথাটা বুঝতে না পেরে ড্যাপ ড্যাপ করে চেয়ে রইল। বোকা বোকা চাহনি তার। আনিস নিজেও কথাটি বলে অস্বস্তি বোধ করছে মন গহীন হতে। কি বলল এটা সে? কেন বলল, তাও আয়ন্তিকাকে? আয়ন্তিকা নত হয়ে জিজ্ঞেস করলো, বুঝিনি আপনার কথা, কি বললেন? কিছু না, তুমি ফর্মটা পূরণ করো। আর কিছু বই এনেছি, ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে, কাল বাসায় গিয়ে পড়া শুরু করবে। আয়ন্তিকা ইশারায় হ্যাঁ বলল। আনিসের ওপর হঠাৎ দলা মোছানো রাগ চেপে বসেছে। এ লোক এমন কেন? কথা বলবে অতি রহস্য নিয়ে, আগা মাথা ছাড়া কথা, মানে জিজ্ঞেস করলে এড়িয়ে যাবে এমন অদ্ভুত লোক আয়ন্তিকা আগে কখনো অবলোকন করেনি। পরবর্তী বিড়বিড় করে সে কিছু বলল, তদ্রূপ পাশ হতে কালো রঙের বল পেন্টের কলমটা নিয়ে স্কুলের সেই ফর্মটা আস্তে ধীরে খালি ঘরগুলো পূর্ণতা দিতে লাগলো। আনিস একবার আর চোখে আয়ন্তীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে, তবে পরক্ষণে সে কফির মগটা নিয়ে উঠে দাঁড়িয়ে ব্যালকনিতে চলে যায়। এখানে থাকলে নিশ্চিত সে উল্টাপাল্টা কোনো কর্ম করে বসবে। দুপুরের তাপদায়ে অবস্থিত আশপাশ, ভ্যাপসা গরমে এক বিন্দু বাতাসের আভাস নেই। গাছের পাতাগুলো শুকিয়ে কাঠ। পানির আশা থেকেও তারা ক্লান্ত। টিভিও যদি বলছে সেদিন খুব জলদি প্রকৃতির পদচরণ ঘটবে বর্ষণে, কিন্তু আজ 4-5 দিন কেটে গেল, বোধহয় বর্ষণের কোনো রূপ দেখা নেই। আবহাওয়াবিদদের এমন মিথ্যা ভাষণ শুনে প্রকৃত বুঝি 4-5টা করে গালি মেরে দিচ্ছে তাদের। আয়ন্তিকা ব্যস্ত শহরে একবার চোখ বুলিয়ে নিয়ে বইয়ের মুখ ডোবায়। আনিসের ফ্ল্যাটে ফিরে এসে তারা আজই এত খানিকক্ষণ আগেই হবে এসে আয়ন্তিকা আনিসকে অতিষ্ঠ করে ফেলছে বই কোথায় বই কোথায় বলে বলে। আনিস প্রথমে বলেছিল কিছু সময় রেস্ট নিয়ে পড়তে বসতে, কিন্তু কে শোনে কার কথা? আয়ন্তে সাথে শেষে না পেরে বইয়ের সন্ধান দিয়ে দেয় আনিস। বই পড়তে পড়তে ক্লান্তি ভর করে আয়ন্তিকার দু চোখের পাতায়। ঘুমে ঢুলো ঢুলো অবস্থা, তবু সে ধাতস্থ হয়ে জোর করে পড়ছে।
এক পর্যায়ে অসাবধানতাবশত পড়ে যেতে নিলে ঘুমের প্রভাবে তৎক্ষণাৎ আয়ন্তিকার কানে ভেসে আসে ভারী কণ্ঠস্বর। ঘুম উড়ে যায় তার। আনিস ভারী কণ্ঠে বলল, ঘুম আসছে, ঘুমাও। এমনভাবে পড়ছো যেন কালই পরীক্ষা তোমার। 8 দিন সময় আছে। তাছাড়া এটা জাস্ট নামের এক্সাম। তুমি পরীক্ষার খাতায় কিছু না লিখে আসলেও তারা তোমায় ভর্তি নিবে। আয়ন্তিকা হতবাক। ঠোঁট যুগল গোল গোল করে সে জিজ্ঞেস করল, কিছু না লিখে আসলেও ভর্তি নেবেন? হ্যাঁ, কেন? কারণ তাদের স্টুডেন্ট চাই। স্টুডেন্ট হলে তাদেরই লাভ, টাকা পাবে। বেসরকারি স্কুল এটা। আনিস বিরক্ত কণ্ঠে বলল। আয়ন্তিকা বিষয়টা ধরতে পারে, তবুও সে পড়া থেকে বিরত নেয় না। সে পড়বে মানে পড়বেই। আনিস আয়ন্তিকাকে আগের রূপে বহমান থাকতে দেখে ফের একরাশ বিরক্তি প্রকাশ করে। হাতে থাকা ফোনটা সে পকেটে ঢুকিয়ে নিয়ে পড়ল। আমি বাহিরে যাচ্ছি, এখনই চলে আসবো, দরজা লাগিয়ে যাও। বলে আহানিস সামনের দিকে লম্বা পা ফেলল। আয়ন্তিকা তার মনোযোগ সরিয়ে নিয়ে বেড থেকে নামে। ড্রয়িং রুমে এসে দেখে আনিস চলে গেছে আগেই, দরজা খোলা। এগিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আয়ন্তিকা ফের পড়ায় মশগুল হয়। পড়ার মাঝে থাকলে অন্ততপক্ষে বাবা মার কথা মনে এসে খোঁচা দিয়ে তাকে কান্না করাবে না তো। আজানের সুমধুর শব্দ কানে প্রতিফলিত হতেই ধরফড়ে উঠে বসে আয়ন্তিকা। চারদিকে অন্ধকারে নিমজ্জিত দেখে সে বেশ অনেকটাই চমকে যায়। মাগরিবের আজান দিয়েছে মাত্র। শেষ বিকেলের দিকে পড়তে পড়তে দেওয়ালে মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। টেরই পায়নি কতক্ষণ 1 ঘন্টা কেটে গেল। হয়তো ক্লান্ত ছিল বলে ঘুমের গভীরতা তৈরি করছে। আয়ন্তিকা বেড থেকে নামে উজু করার উদ্দেশ্যে। আনিসের কথা মাথায় আসতে তার ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে যায়। আনিস বলেছিল সে এখনই আসছে, তাহলে দেখা নেই কেন তার? এখনো তার আসেনি, নাকি এসেছিল? দরজার কলিং বেলের শব্দ আয়ন্তিকার ঘুমের কারণে শুনতে পায়নি। নিভৃতে গড়ে ওঠা প্রশ্নটাকে নিয়ে সে নিশ্চিন্তিত হয়ে পড়ল। গহীনতে কিছু ভেবে পা বাড়ায় মেন ডোরের দিকে। দরজা খুলে আয়ন্তিকার চক্ষু চোরুক গাছে অবস্থান করছে। আনিস দেওয়ালে হেলান দিয়ে মাটিতে হাঁটু কেড়ে বসে চোখ বন্ধ করে আছে। তার মানে আয়ন্তিকা নিভৃতে করা প্রশ্নটাই সঠিক। আনিস হয়তোবা বহুক্ষণ আগে এসেছিল। এতক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে বোধহয় ক্লান্ত রূপে রূপান্তরিত হয়ে মাটিতে বসে পড়ছে। ব্যথাতুর আহত দৃষ্টি আয়ন্তিকার। নিজেকে তার 2-3টা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে। আয়ন্তিকার ভাবনাগুলো ঠেলে দিয়ে দূরে সরিয়ে দেয়। পা যুগল গতিশীল করে সামনে আহানিসের সামনে এসে দাঁড়ায় সে। আয়ন্তিকা কোমল কণ্ঠে বলল, শুনছেন? একটি মাত্র শব্দ কানে কাছে গিয়ে এক প্রকার ঝংকার তুলে দেয় আহানিসের। চোখের পাতা তড়িৎ বেগে খুলে নিয়ে সৃষ্টিশীল দৃষ্টি তার আবদ্ধ করে সামনে। আয়ন্তিকার দাঁড়িয়ে যেখানটায়। আয়ন্তিকাকে দেখে এই মুহূর্তে অদ্ভুত অনুভূতি জাগলো আহানিসে। নীল রঙের ওড়না মাথায় দেওয়া কিছু অবাধ্য চুল এসে সামনে গড়াগড়ি খাচ্ছে। কপালে নাকে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে। আনিসে এই মুহূর্তে আয়ন্তিকাকে 15 বছরের কিশোরী মনে হলো না। আয়ন্তিকাকে দেখে তার সবেমাত্র মনের অনুভূতি এসে পড়ল। আয়ন্তিকা প্রাণনাশিনী, রূপমোহিনী, চোখ ধাঁধানো কর এক রূপবতী যুবতী। আয়ন্তিকাকে তার কাছে এই মুহূর্তে বউ বউ লাগছে। শুনছেন শব্দটা তার কানে কাছে এসে বাজছে মধুর শব্দে। বারংবার মনে হচ্ছে এই নারী কোনো তাকে সর্বদা এইভাবে মাধুর্যতা মিশিয়ে ডাকে না। কেন ভয় সিটে থাকে? আহানিস উঠে দাঁড়ালো। তার ভাবনাগুলো নিচকে অতীব নিকৃষ্টমান। কেন তা অন্তলীন হয়ে আছে আহানিসের। আয়ন্তিকা আহত কণ্ঠে বলল, কখন এসেছিলেন? একটু আগে। মিথ্যে বলছেন। আনিস একটু চমকে বলল, অদ্ভুত তো, মিথ্যা বলতে যাব কেন? মিথ্যে বলছেন আপনি। একটু আগে যদি আসতেন তাহলে এভাবে বাইরে দেয়াল ঘেঁষে বসে ঘুমিয়ে পড়তেন না নিশ্চয়ই। কলিং বেল দিতেন। কলিং বেল দেননি কেন? আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনবরত কলিং বেল দিতে পারতেন, তাহলে হয়তো ঘুমটা ভেঙে যেত। আনিস তপ্তশ্বাস ফেলল, নিম্ন কণ্ঠে বলল, দরকার পড়লে 1000 বছর দাঁড়িয়ে অপেক্ষা করব আমি, তবুও তোমার ঘুম ভাঙাবো না। সে সাধ্য নেই আমার। পরবর্তীতে সে উঁচু কণ্ঠে বলল, ভেতরে চলো। আনিসের ভেতরে গিয়ে হাতের খাবারের প্যাকেটগুলো টেবিলে রেখে দেয়। শার্টের উপরে 2টো বোতাম খুলে নিয়ে ফের সে তপ্ত শ্বাস ফেলে। আয়ন্তিকার দরজা লাগিয়ে এসে আহানিসের পেছনে এসে দাঁড়ায়। গলা ধরে সে বলল,
আপনি বাহিরে কোথায় গিয়েছিলেন? আনিস এসির পাওয়ার বাড়িতে প্রত্যুত্তরে বলল, খাবার আনতে। আজ বুয়া আসবে না, তাছাড়া তুমি তো আর রান্না পারো না, আর পারলেও দেখা যাবে কিচেনে গিয়ে অঘটন ঘটিয়ে বসেছো, পিচ্ছি কিনা, তাই বাহির থেকে এনেছি। আয়ন্তিকা এবার সাহস জুগিয়ে নিল মনের নিভৃতে। সূক্ষ্ম ঠোঁট যুগল জিহ্বা দ্বারা সিক্ত করে নিয়ে সে বলল, বড় কাউকে বিয়ে করলেই পারতেন, তাহলে তো অযথা বাহির থেকে খাবার কিনে এনে টাকা খরচ করা লাগছে। আমায় বিয়ে করে শুধু শুধু নিজের ক্ষতি করলেন। আমার শেষাক্ত কথাটা নিম্ন কণ্ঠে বলল আয়ন্তিকা। আনিস কঠিন কণ্ঠে বলল, আমার লাভ ক্ষতি তোমার দেখার প্রয়োজন নেই, আমি নিজেরটা নিজেই ভালো বুঝি। বিয়ে করে আমার তো কোনো ক্ষতি হয়নি, তবে তোমার ক্ষতি হলে তার দায়ভার আমি নিব না, আর না আমি এতে দায়ী তুমি। আনিসের শব্দ করে হেঁটে নিজের রুমে চলে যায়। আয়ন্তিকা হতবিবর্ল হয়ে তাকিয়ে আছে। ঠোঁট পাকিয়ে বিড়বিড় করে সে বলল, নাহিয়া আহমেদ পরের পাশের সিঙ্গেল সোফায় বসে আছে শফি। নাহিয়া আহমেদ মাঝখানে তাকায় সোফায় পা তুলে বসে খবর দেখছেন টিভিতে। শফি এত বিরক্ত বোধ করলো এই কারণে কি তাকে ডেকে আনা হয়েছে টিভিতে খবর দেখানোর জন্য। শফি পরিশেষে ধৈর্য হারা হয়ে বলল, নানিমা, আপনি কি আমাদের টিভি দেখানোর জন্য দেখছেন? নাহিয়া আহমেদ চ্যানেল পাল্টাতে পাল্টাতে বলল, না, কাজ আছে, তার আগে একটু খাড়া খবর দেখা লই। আচ্ছা, জলদি। সময় চ্যানেলটা এসে নাহিয়া আহমেদ থমকে যান। সেখানে দুপুরের সংবাদ দেখাচ্ছে। একজন সাংবাদিক গড় গড় করে বলল, ঢাকার বিশিষ্ট আর্টিস্ট সাফিয়া নূর আজ 1 সপ্তাহ ধরে নিখোঁজ। পুলিশের তদন্ত করছেন, কিন্তু তার কোনো হদিস নেই। তবে গত পরশু তিনি একটা ল্যান্ড লাইন হতে ফোন দিয়ে বলেছিল তিনি অ্যাপার্টমেন্টে 13 তলায় বন্দি আছেন, তাকে বন্দি করে রাখা হয়েছে। এর বেশি কিছু বলতে পারেনি তিনি। পুলিশ সহ সিআইডি কর্মকর্তারা এখনো তার খোঁজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে স্ক্রিনে ভেসে উঠল একজন মেয়ের অর্ধছবি। নাকের অর্ধেকাংশ চোখ এবং কিছু চুল দেখা যাচ্ছে, বাকিটা কালো কাপড় দিয়ে ঢাকা। শফি ছবিটা দেখা মাত্রই লাফিয়ে উঠে বলল, নানিমা, এটা অসীম ভাইয়ের প্রথম বউ না? নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে রাখতে হুট করে কারেন্ট চলে যায়। আয়ন্তিকা বিরক্ত প্রকাশ করলো এতে। তৎক্ষণাৎ ওয়াশরুমে হতে হতে আনিস উঁচু কণ্ঠে বলল, আয়ন্তিকা, আমার ফোনের চার্জ শেষ, ওইটাতে ফ্ল্যাশ লাইট অন করা যাচ্ছে না। তুমি কিচেনের সেলফ থেকে মোমবাতি নিয়ে এসো, আমি ওয়াশরুমে বের হতে পারছি না, আমার চোখ মুখে সাবান লেগে আছে, জলদি আনো। আনিসের কথায় জলদি করে কিচেনের সেলফ হতে মোমবাতি নিয়ে এসে সে ওয়াশরুমের সামনে আসে। একটু আগে আনিস গোসল করতে ঢুকেছিল, তাকে বলে নিয়ে আয়ন্তিকা দরজায় টোকা দিয়ে মোমবাতি এনে দরজা ওয়েট। কিছু সময় পর খট করে দরজা খোলার আওয়াজ হয়। আনিস তখন ব্যাকুল হয়ে বলল, আয়ন্তিকা প্লিজ, আমি চোখ খুলতে পারছি না, একটু ভেতরে এসে পানি এগিয়ে দাও। আয়ন্তিকা প্রথমে চাইছিল না যেতে। মনে ভরাট অস্বস্তি নিয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আনিসের ধমক এসে ভেতরে যেতে বাধ্য হলো। চটজলদি পানি এগিয়ে দিয়ে বের হতে নিবে, তৎক্ষণাৎ তার হাত আঁকড়ে ধরে আনিস। আনিসের ঘোর লাগা দৃষ্টি হাতে মোমবাতি নিয়ে থরথর করে কাঁপুনি দেয় আয়ন্তিকা কে সে গহীন চোখে দেখছে। কাপার ঠোঁট দুটো তার বলিষ্ঠ হাত যুগল দিয়ে স্পর্শ করা আকুল প্রেরণা জেগেছে মনে। হুট করে সে এগিয়ে যায় সামনে। আয়ন্তিকার হাতের মোমবাতি নিয়ে পাশে রেখে শক্ত করে জড়িয়ে ধরে আয়ন্তিকাকে আনিস। আয়ন্তিকা পাথর রূপে রূপান্তরিত হয়, তার শ্বাস দমে আছে। গোধূলি বেলা, পুরো আকাশ জুড়ে কমলা হলদেটে ভাব এটে সেটে আছে। শেষ বিকেলে হিমশীতল বায়ু এসে শরীরে বাড়ি খেতেই শিহরণ বয়ে যায় মন গহিনী। আনিস ব্যালকনিতে দাঁড়িয়ে তার পূর্ণ দৃষ্টি বাহিরে নিক্ষেপ করে আছে। মাঝে মধ্যে এলোমেলো হয়ে ওঠা ধোয়া মিশ্রিত কফিতে অধরের ছোঁয়া দিচ্ছে। মুখশ্রীতে তার ক্লান্তির দৃশ্যমান। চোখ দুটো কেমন নির্জীব, উস্কো অধৈর্য হালকা করে কাঁপছে। ভ্রু কিঞ্চিত বাঁকানো তার। আনিসের কফির মগটা ব্যালকনিতে স্থাপন করা টেবিলে রেখে দিয়ে পেছনে ফিরে আয়ন্তিকার দিকে দৃষ্টি তার। পাতলা কম্বলের নিচে আয়ন্তিকার ছোট্ট শরীরটা গুটিয়ে আছে, চেহারায় মলিনতার ছাপ। দুদিনের মাঝেই মনে হচ্ছে আগের থেকে অনেকটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুদিন যাবৎ জ্বর আয়ন্তিকার, স্বাভাবিক জ্বর নয়, উচ্চমাত্রার জ্বর তাকে এই দুদিনে কাবু করে নিয়েছে।
শরীরে বেহাল দশা তার। আহানিশ আয়ন্তীর হঠাৎ জ্বর আসার কারণটা খুঁজে পায় না। ডাক্তার দেখেছে কতজন হিসাব নেই, তবে সবার একই কথা, আয়ন্তিকা ভয় পেয়েছে। ভয়ের কারণে এমন তুমুল জ্বর, থামার নাম নেই। একটুখানি জ্বর ছাড়লে পরক্ষণে হাড় কাঁপুনি দিয়ে আসছে। আহানিশ আয়ন্তিকার জ্বরের জন্য নিজেকে দায়ী মনে করে বারংবার। সেদিন যখন আধারের মাঝে হলদেটে মোমবাতি আলোতে সে আয়ন্তিকাকে জড়িয়ে ধরছিল, তার পরপরই আয়ন্তিকা তার বুকে নুয়ে পড়ে, সেন্সলেস হয়ে পড়ে। এই রাত থেকে যে জ্বর শুরু হলো তার থামার নামকরণ নেই। তবে দুদিন বাদে আজ আয়ন্তিকার শরীর খানিকটা ভালো। আহানিশ লম্বাটে শ্বাস নেয়, বুকের চাপ অনুভব হচ্ছে তার। বিড়বিড় করে সে নিম্ন কণ্ঠে বলল, আই এম সরি আয়ন্তিকা, এক্সট্রিমলি সরি। মাফ করো আমায়। আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি তোমায় ভালো রাখা হতে। সুস্থ হয়ে যাও একটু, দোহাই লাগে, আর কষ্ট দিও না। কণ্ঠনালী ধরে আসে আহানিশের। অনুতপ্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। উপরে উষ্ঠ দ্বারা নিচের উষ্ঠ সে আঁকড়ে নিয়ে পা বাড়ায় সামনের দিকে। আয়ন্তিকার পাশে এসে বসলো সে। অপু হয়ে আয়ন্তিকার কানে কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, মাফ করে দাও আয়ন্তিকা আমায়। আয়ন্তিকা ঘুমের ঘরে কাঁপুনি দিল। ভুলবশত তার মন অজান্তে এক হাত আঁকড়ে নিল আহানিশের শার্টের কলার। ঠোঁট দুটো বেকুতিক ভাবে কাঁপছে, বিড়বিড় করে কিছু বলছে। আহানিশ আয়ন্তিকার অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ে। এক হাত দিয়ে সে আয়ন্তিকার গাল ধরে পড়ল। আয়ন্তিকা কি হয়েছে? আয়ন্তিকা জবাব দিল না। বিড়বিড় করে সে তার কাপা অধর যুগল দিয়ে শব্দ ফালি বাইরে নির্গমন করছে। আহানিশ তার কান আয়ন্তিকার অধরে সন্নিকটে এগিয়ে নেয়, কি বলছে তার শোনার জন্য। আয়ন্তিকার ভীতিগ্রস্ত কণ্ঠে বলল। আহানিশের পিলে চমকে যায়। আয়ন্তিকা কি বলল এটা সবে মাত্র? এই সাইডটাকে গুচ্ছখানেক রাগ চেপে বসে আহানিশের মাথায়। আহানিশ নিজের থরথর করে উৎপন্ন হওয়া রাগকে দমন করার প্রয়াস চালায়। গহীন চোখে আয়ন্তিকার মুখশ্রীতে দৃষ্টিপানি স্থাপন করে সে নিচু কণ্ঠে বলল, সাইদ কে আয়ন্তিকা? কি করেছে ও তোমার সাথে? আয়ন্তিকা তন্দ্রাচ্ছন্ন ছিল। সঙ্গে সাইদের কথা পুনরায় মাথায় চেপে বসতে তার হালকা করে আবারও জ্বর এসেছে। এতে করে হুঁশ নেই ওর মাঝে। তবুও কপালের ফর্সাটে চামড়া খানিকটা কুচকে নিয়ে সে বলল, আয়ন্তিকার দুপাশে রাখা আহানিশের হাত মুষ্টিবদ্ধ হয়। কপালের বাদিকটায় রাগ কিঞ্চিত ফুলে উঠেছে। গলার দিকে সবুজ বর্ণের রগগুলো অবস্থা একই। চোখ দুটো বর্তমানে তার লালচে। পলিটিক্স করলেও আহানিশ কখনো কাউকে খুন করেনি, তবে তার এই মুহূর্তে এই সাইদ নামক জানোয়ারকে নিজের হাতে খুন করতে ইচ্ছে করছে। কঠিন মৃত্যু দেওয়ার ইচ্ছানুভূতি জেগেছে। আহানিশ চেষ্টা করে সাইদটাকে তা জানার, কোথায় থাকে পূর্ণ পরিচয় জানার প্রয়াস চালায় আহানিশ, কিন্তু সে ব্যর্থ। আয়ন্তিকা সাইদের পরিচয়টা বলছে না, শুধু বারংবার এই কথাই বলছে, সাইদ ভাইয়া আমায় স্পর্শ করবেন না। আহানিশ আয়ন্তিকার হাত নিজের শার্টের কলার হাতে আলগাছে সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। ফোন বের করে সে নাহিদকে কল দেয়। রিসিভ করতে 1 সেকেন্ডও ব্যয় করে না নাহিদ। ফোন রিসিভ করা মাত্রই আহানিশ কর্কশ কণ্ঠে বলল, আয়ন্তিকার গ্রামে যারা ধর্ষণ মামলায় জেলে গিয়েছে তাদের লিস্ট হতে সাইদের নাম বের করো। যেই থানায় সাইদ আছে সেখানে পুলিশ অফিসারকে আমার নাম বলে সাইদকে আমাদের আস্তানায় নিয়ে আসো। নাহিদ শুকনো ঢোক গিলল। পরক্ষণে সে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে বলল, আচ্ছা ভাই, আমার একটু সময় দেন, আমি গ্রামে যাইতেছি। আহানিশ কল কেটে দেয়। অস্থিরতা মিশ্রিত তপ্ত শ্বাস ফেলে সে হাতের ফোনটা সজোরে মাটিতে আঘাত করে ফেলে দেয়। সাইদকে নিজের সামনে না পাওয়া অবধি তার এই অস্থিরতা বেসামাল রাগ দমন করা সম্ভব নয়। আর্তনাদ শুনে পেছনে ফিরে আহানিশ। আয়ন্তিকা কেমন ছটফট করছে পেটে, তা দেখে তড়িৎ বেগে সে এগিয়ে যায়। আয়ন্তিকাকে শান্ত করার চেষ্টা করলো, সে শান্ত হয় না। পরিশেষে দ্বিধা ফেলে সে দ্বিতীয়বার নিজের উষ্ণ আলিঙ্গন আয়ন্তিকাকে আবদ্ধ করে নেয় আহানিশ।
সময় তালে আয়ন্তিকা শান্ত হয়, দ্বন্দ্বায় মগ্ন হয়ে পড়ে। আহানিশ ছোট্ট করে শ্বাস ফেলে ঠোঁট আঁকড়ে ধরে নিজের। তার কাছে সবকিছু স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আয়ন্তিকার জ্বর আসার জন্য সে নিজে দায়ী। আর্নিয়া আপু একবার তাকে বলেছিল আয়ন্তিকা পুরুষ মানুষের স্পর্শ বা তাদেরকে সহ্য করতে পারে না, কেমন উদ্ভট হয়ে ভীতিগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু কি কারণে আয়ন্তিকা এমন হয়ে যেত বা এমন করত তা জানা ছিল না অর্নিয়ার। কিন্তু আজ আহানিশের কাছে সব ধোঁয়াশা দূর হয়ে গেল ক্ষণে। আয়ন্তিকা পুরুষ মানুষের স্পর্শ এবং তাদের সহ্য করতে না পারার একমাত্র কারণ যে সাইদ তা নিশ্চিত সে। শফিক গালে হাত দিয়ে হতভম্বের ন্যায় দাঁড়িয়ে আছে। তার হতবিহ্বল দৃষ্টি আয়ন্তিকার নানির উপর আবদ্ধ। ঠিক কি কারণে তাকে এতটা জোরে থাপ্পড় মারা হলো তা ঠিক বোধগম্য হচ্ছে না শফির। তার বামকাল চলছে, আরশি মাঝে দাঁড়ালো, নিশ্চিত দৃশ্যমান হয়ে ফুটে উঠবে তার গালে পড়া 5টি আঙুলের ছাপ। শফিক কাতর কণ্ঠে বলল, নানিমা থাপ্পড় কেন? আমি কি কইছি? নাহিয়া আহমেদ ফুঁসে উঠে বললেন, তো কি কস এগুলা? আমার নাতি এইটাই বিয়ে করছে আয়ন্তীরে। এই নূর তো প্রেমিকা অহর্নিশের, তাও আবার আমার নাতি ওর লগে প্রেম করে নাইকা। এই মাইয়াই হারা দিন আমার নাতির পিছে ঘুরছে, সবাই রে বইলা বেড়াইছে অহর্নিশর স্বামী। পরে অহর্নিশ সেটা জানতে পাইরা তো সব ঠিকঠাক করলো। শফি এবার প্রত্যুত্তরে বলল, ওহ বুঝাছি, একটু না হয় ভুল কইলাম, তাই কইরা এত জোরে থাপ্পড় মারবেন? হ মারুম, উল্টো পাল্টা কথা কইলে অবশ্যই মারুম। অবস্থা বেগতিক দেখে শফি চুপসে যায়। কণ্ঠনালী দিয়ে দ্বিতীয়ত আর কোনো শব্দ ভালো উচ্চারিত করলো না সে, নতুবা দেখা যাবে নাহিয়া আহমেদ যা বলবেন মাত্র তা সত্যতে রূপান্তরিত করবেন। শুকনো ঢোকিলে শফি গালে হাত নামিয়ে নেয়। নাহিয়া আহমেদ এবার শান্ত হয়ে বললেন, উসমান লাশ কবর দিছোস? হ, পুকুর পাড়ের পিছনে কবরস্থানে দাফন করেছি। কিন্তু আপনি তো কইছিলেন ওর লাশ অসীম ভাইয়ের বাসার সামনে ফেলাইতে, তাহলে আবার কবর দিতে কইলেন যে? ওইটা আমার ব্যাপার, তোর কি? যাও হন। শফি প্রশান্তির শ্বাস ফেলে চটজলদি জমিদার বাড়ি থেকে বেরিয়ে যায়। এই বাড়িতে আসলে তার শ্বাস দমে আসতে চায়। বাড়িটা বাইরে থেকে বেশ সুন্দর চমৎকার দেখতে লাগলেও এই বাড়ির সবার মনে যে নিষ্কৃষ্টতা আছে তা দেখলেও কেউ জমিদার বাড়ির পাশ দিয়েও যেত না নিশ্চিত। আজ প্রায় 3 দিন পর সম্পূর্ণ হয়েছে আয়ন্তিকার। এই 3 দিন আহানিশ আঠার মতো লেগেছিল আয়ন্তিকার সাথে। 1 মিনিটের জন্য বেড থেকে নামতে দেয়নি। প্রকৃতির কাজে প্রয়োজন এলে আহানিশ আয়ন্তিকাকে নিজের কোলে করে ওয়াশরুম অব্দি পৌঁছে দিয়েছে। আহানিশের কোলে উঠলে আয়ন্তিকার তীব্র অস্বস্তি লাজুকলতা চেপে ধরলেও কিছু করার ছিল না, কারণ আহানিশের কড়া দৃষ্টির মাঝে তার কথা বলার সাধ্য নেই। সাধ্যে তো সবাই তাকে ভীতু উপাধিটা দেয়নি। আয়ন্তিকা কোলে বই নিয়ে বাইরে নিজ দৃষ্টি আবদ্ধ করে রেখেছে। পড়ার আজ তার মন বসছে না। খোলা আকাশের নিচে বিশুদ্ধ শ্বাস নেওয়ার জন্য তার মন আকুপাকু করছে, কিন্তু সে বাইরে একা যাবে কি করে? ঢাকার রাস্তা তো আর আয়ন্তীর পূর্ণরূপে চেনা নেই। একা একা বের হওয়ার ইচ্ছে মনে জন্ম নিলেও তৎক্ষণাৎ তার গহীনে এসে হানা দেয় অতীত। সাইদের মতো নিকৃষ্ট কোনো মানব যদি ফের রাস্তায় মিলে যায়। সাইদের কথা মাথায় আসতেই আয়ন্তিকা শিউরে ওঠে। বাইরে থেকে হাসাহাসির আওয়াজ কানে এসে বাড়ি খায় আয়ন্তিকার। তৎক্ষণাৎ তার মন আরো বিষণ্ণ হয়ে পড়ে। পড়ায় মন দিতে নিলে আয়ন্তিকা কানে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। সামনে তাকায় সে, একজন মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে। আয়ন্তিকা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি অহর্নিশের ফ্রেন্ড, স্কুল থেকে আমাদের ফ্রেন্ডশিপ। ও, ছোট্ট করে জবাব দেয় আয়ন্তিকা। মেয়েটা এগিয়ে আসে, মিষ্টি কণ্ঠে সে প্রফুল্লতা নিয়ে বলল, মাশাল্লাহ, আমাদের অহর্নিশের পছন্দ আছে বলতে হবে। তুমি খুব সুন্দর দেখতে। এনিওয়ে, আমার নাম সারা। তুমি আমার অনেক ছোট, তাই তুমি করেই ডাকছি। সমস্যা নেই তো? কি সমস্যা হবে? তারপর বলো, আমাদের হ্যান্ডসাম ম্যান ওরফে অহর্নিশকে তোমার কেমন লাগে? আয়ন্তিকা দম নিল লম্বা করে। দ্বিধা সংকোচ ফেলে এবার সে গড়গড় করে বলল,
একদমই ভালো লাগে না আপু। অহর্নিশ ভাই একজন গম্ভীর মুখ, বদ লোক, হিটলার। তার মনে দয়া মায়া বলতে কিছু নেই জানো। আমাকে কত কষ্ট দেয়। বুড়ো বদমাস লোক আমায় বিয়ে করে বন্দি করে রেখেছে। তার কোনোদিনও বিয়ে হবে না। তিনি একজন চরম অসভ্য মাত্রার লোক। সারা হতভম্ব, হাসতে গিয়েও হতবিহ্বল হয়ে সে তাকিয়ে আছে আহান্তিকার দিকে। ঘোর কাটিয়ে সে বলল, অহর্নিশ হিটলার তা তো জানি, কিন্তু গম্ভীর মুখ। তুমি জানো আমাদের বন্ধু মহলে যখন কারো মন খারাপ হয় তখন অহর্নিশই আমাদেরকে উদ্ভট কথা বলে মন ভালো করে। ও হাস্যরসক মানুষ। গম্ভীর কে বলল? আহান্তিকা কিছু বলতে নিবে তখন আহানিসের আগমন ঘটে রুমে। স্বাভাবিক দৃষ্টিতে সারা আহান্তিকা দুজনের দিকে তাকিয়ে পরিশেষে সারাকে উদ্দেশ্য করে বলল, বাহিরে আয়, অয়ন ডাকে তোকে। আসছি, বাই অবন্তিকা, আরেকদিন কথা বলবো। সারা চলে যাবার পরপরই আহানিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আহান্তিকার দিকে। দেখে মনে হলো সে কিছু কঠিন কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু না। আহানিস আহান্তিকাকে অবাক করে দিয়ে বলল, রেডি হও ফার্স্ট, বাহিরে যাচ্ছি আমরা। খোলা আকাশের নিচে দুহাত মিলে দাঁড়িয়ে আছে আহান্তিকা। চোখ জোড়া বন্ধ, তার অধর যুগল মাঝে স্নান হাসি দিয়ে বিদ্যমান। ঠিক এমন এক চমৎকার দেখতে স্থানেই তো আসতে চেয়েছিল সে। চোখ খুলে সামনে তাকাতেই চারিপাশে আধারের নিমজ্জিত দেখে সে তবু যেন একরকম প্রশান্তি আছে এতে। এক মুঠো ভালো লাগা রয়েছে পূর্ণরূপে। আনিস আহান্তিকার হাতে অনেকটা দূরে দাঁড়িয়ে। ইহান, সারা, অয়ন, নুসি তার পাশে বসে আড্ডায় মশগুল, কিন্তু আহানিসের সেদিকে কোনো ধ্যান নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহান্তিকার দিকে। ইহান তা খেয়াল করা মাত্রই টিটকারি মেরে বলল, আমাগো অহর্নিশ যে দিনে দিনে বউ ছাড়া আর কিছুই বুঝতেছে না। কাহিনী কিন্তু ভালো না অয়ন। আহানিস এবার শটান হয়ে বসল। ইহানের বর্তমান বলা কথাটি তার মোটেও ভালো লাগেনি। ভ্রুযুগল কুচকে নিয়ে ইহানকে বলল, থাপ্পড় চিনোস? ডাইরেক্ট কানের নিচে লাগাবো। তদ্রূপ অন কথার মধ্যিখানে ফোড়ন কেটে বলল, থাপ্পড় কেন? সত্যি কথা কইলে দোষ না। কোনটা সত্যি কথা? এই যে পিচ্ছি বাচ্চা বৌড়ে ছাড়া যে তুমি আর কিছু বোঝো না দিন দিন, তা কি সত্যি না? ইহান উঠে এসে বসলো আহানিসের পাশে। শার্টের কলারে হাত লাগিয়ে নিয়ে একটু আদ্য ঠিক করে নিল। অতঃপর কর্কশ কণ্ঠে বলল, এই তোর শরম করে না? বুড়ো হইয়া এত ছোট মায়েরা বিয়া করস? ছি। নীরবতা ভূমিকা পালন করে সারা এবার প্রশ্নোত্তরে সুরে বলল, কথা সেটা না গাইস, কথা হচ্ছে অহর্নিশ তুই সাফিয়াকে আটকে রেখেছিস কেন? এটা যে মিডিয়া পর্যন্ত চলে গেছে জানিস? কেউ যদি জানে তুই ওকে কিডন্যাপ করেছিস তাহলে তোকে ওরা জেলে পাঠাবে, বুঝতে পারছিস? আহানিস তাচ্ছিল্যের সুরে বলল, আমাকে জেলে পাঠাবে? লাইক রিয়েলি? হাউ ফানি। সাফিয়াকে আটকে রাখার কোনো শখ নেই আমার মধ্যে। ওই মেয়ে আয়ন্তিকাকে মেরে ফেলার প্ল্যান করছিল। ইমাজিন করতে পারছিস? জানে মেরে ফেলার ফাঁদ পাচ্ছিল ও। এত সহজে ছেড়ে দেয় কি করে? অহর্নিশের ব্যক্তিগত সম্পদে হাত বাড়ানোর সাহস ঘুচিয়ে দিব। পূর্ণ শাস্তি না দেয়া অবধি ওকে ছাড়ছি না আমি। এবার নুসি কথা বলার জন্য প্রস্তুতি নেয়। হতাশ সুরেও বলল, ব্যক্তিগত সম্পদ? হা, অয়ন্তিকার প্রতি এত পিড়িতি দেখাই দিচ্ছিস সে? ভুলে যাস না জাস্ট একটা এগ্রিমেন্ট, একটা মিস্ট্রি সলভের জন্য তুই ওকে বিয়ে করেছিলি। এখন এসব আলগা পিড়িতি দেখাস কিভাবে? সারা, অয়ন, ইহান বিস্ফোরিত চাহনি নিয়ে নুসির দিকে দৃষ্টিপাত নিবৃত করে। বিস্ময়কর চাহনি তাদের তিনজনের। এই সাথে তারা বলল, হোয়াট? কি বলছিস সব? বন্ধু মহলে আড্ডা ছেড়ে তৎক্ষণাৎ উঠে চলে যায় আহানিস। যাওয়ার আগে কড়া দৃষ্টিপাত সে নুসির দিকে স্থাপন করে গেছে। তাতে তাচ্ছিলের হাসি দিয়েছে নুসি। মানুষটা কত নিম্নমানে হতে পারে তা তার দেখা হয়ে গেছে। এক পর্যায়ে নুসিও কাউকে আর কিছু না বলে উঠে চলে যায়। ভালো লাগছে না তার কিছু। সবকিছু বিরক্তকর, তিক্তময় লাগছে তার কাছে। তিক্ত কথাটার পূর্ণ চারিপাশ। সারা, অয়ন, ইহান ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুই বুঝল না। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করার এক পর্যায়ে ইহান বলল, কি ছিল এটা? নিশু এটা কি বলল? আশপাশ বেশ মনোযোগী দৃষ্টি দিয়ে গহীন চোখ পরক করছে আহান্তিকা। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালো আহানিস। আহানিসের চেহারায় কালো করা
আধার নেমেছে যেন। কি কারণে আহানিসে এমন চেহারা বানিয়ে রেখেছে তা আয়ন্তিকার জানার ইচ্ছে জাগ্রত হলেও জিজ্ঞেস করার মতো অনুপ্রেরণা পেল না নিভৃতে। তাই সে চুপ রইল। সামনের দিকে পা যুগল ফেলে এগোতে নিতেই উহ করে উঠল সে। আহানিস অস্থিরতা মিশ্রিত দৃষ্টি ব্যাকুল কণ্ঠে সে পড়ল, আর ইউ ওকে? আয়ন্তিকার চোখ মুখ কুচকে ব্যথা মিটিয়ে নেওয়ার প্রয়াস চালায়। মুখ দেশে অস্পষ্ট স্বরে বলল, ঠিক আছে, আমি কিছু হয়নি, আমার একটু ব্যথা পেয়েছিলাম জাস্ট। আনিস অস্থির মন আয়ন্তিকার কথাটা গ্রহণ করতে পারল না, তার বিশ্বাস হলো না। তাই সে নিচু হয়ে বসে পড়ল। আয়ন্তিকার পা টেনে দেখে এক নির্দিষ্ট জায়গাতে লালচে রূপ ধারণ করছে। কিছু তো দূরে পড়ে হয়েছে ইটের এক সূক্ষ্ম কোণায়। সে ছোট্ট ইটের টুকরোটা যে আয়ন্তিকার আঘাত পাওয়ার উৎস তা বুঝতে বেগ পেতে হলো না তার। আহানিস এবার মাথা উঁচু করে দেখলো আয়ন্তিকার চোখ মুখ কুচকে নিয়ে পাশের বাঁশটা ধরে দাঁড়িয়ে আছে। আহানিস ব্যঙ্গাত্মক সুরে বলল, ব্যথা পাওনি তুমি, তাই না? আয়ন্তিকা নিবৃত্ত হতে এবার শব্দ ফালি এলো, ধরা পড়ে গেছিস তুই অয়ন্তিকা। শুষ্ক ঢোক গিলে আয়ন্তিকা আমতা আমতা করে বলল, মানে পেয়েছি, অতটা না, এখন ব্যথা করছে না আর। আপনি প্লিজ পা ছাড়ুন, চারপাশে সবাই দেখছে, উঠে দাঁড়ান আপনি। আনিস উঠে দাঁড়ালো ঠিকই, তবে সে এবার আয়ন্তিকাকে চমকে দিয়ে তাকে কোলে তুলে নিল। শক্ত করে জড়িয়ে নিয়ে হাঁটা শুরু করলো সে। আয়ন্তিকার বিস্ময়কর দৃষ্টি চমকিত পানে সে তাকিয়ে আছে আহানিসের মুখশ্রীর দিকে। আহানিস সামনে আগায়, উদ্দেশ্য তার সামনের হোটেলটি। তারা যে স্থানটিতে এসেছিল তার ঠিক 5 মিনিট ব্যবধানে একটা হোটেল রয়েছে। হোটেলটা মূলত পর্যটকের বিশ্রামের জন্য বিশেষ করে তৈরি করা। আয়ন্তিকার চারিপাশে তাকিয়ে ইতস্তত বোধ করে বলল, সমস্যা কি আপনার? হুটহুট উদ্ভট কাজ করার রোগ আছে আপনার? আহানিস আর চোখে তাকায় আয়ন্তিকার দিকে। পরবর্তীতে সে সামনে দৃষ্টি দিয়ে বলল, এই পা নিয়ে তুমি হাঁটতে পারবে? পারবো না কেন সেটা বলুন। অতি অল্প আঘাত ছিল, এই আঘাতে হাঁটতে না পারার কি আছে? আহানিস আয়ন্তিকার বলা বর্তমান কথার পরিপ্রেক্ষিতে কিছু বলল না। আয়ন্তিকা কি বুঝবে তার মনের অবস্থা? এই পিচ্চি আয়ন্তিকা হালকা অতি সামান্য আঘাত লাগলেও যে আজকাল আহানিসের পাগল পাগল লাগে। অদ্ভুত হয়, সে নিজের আঘাত পেয়েছে অথচ পলিটিক্স করার সুবাদে প্রায় একটু একটু আঘাত প্রাপ্ত হয়েছে সে। তখনকার ব্যথাগুলো নিছকই তার কাছে নগ্ন মনে হয়, কিন্তু আয়ন্তিকার হাতে হালকা করে একটু গুঁতো লাগলেও তার কেমন অস্থির অস্থির লাগে। প্রায় অনেকক্ষণ পর আহানিস তার অধর যুগল প্রসারিত করে বলল, দেখে চলতে পারো না? আজ সাবধানে চলাফেরা করলে তো এই আঘাতটা লাগতো না। যদিও বা বাচ্চা বলে কথা, টিনেজারদের কৌতূহল ছটফট করার স্বভাবটা বেশি থাকে। শেষের কথাটা কিছু ব্যঙ্গ করে বলল আহানিস। আয়ন্তিকার আহানিসের মুখশ্রীর প্রতি গহীন চোখে তাকায়। সে এবার সাহস নিয়ে কর্কশ কণ্ঠে বলল, তো আমায় বিয়ে করেছেন কেন? হ্যাঁ, অদ্ভুত, পূর্ণ বয়সের কাউকে বিয়ে করলেই পারতেন। বর্তমানে আপনাকে আমায় নিয়ে যে ঝামেলা পোহাতে হচ্ছে, অযথাই আমার মতো বাচ্চাকে বিয়ে করে এখন আমাকে খোটা দিচ্ছেন। আয়ন্তিকার কণ্ঠস্বর খানিকটা উঁচু হওয়াতেই আশেপাশে কয়েকজন মানুষ তাদের দুজনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এতে করে লজ্জায় পড়ে যায় আয়ন্তিকা। তার এখন নিজের পায়ে নিজেই কুড়াল মারা এমন ফিলিংস জাগছে মনে। আয়ন্তিকার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হেসে দেয় আহানিস। ডান ভ্রু উঁচু করে সে বলল, পিচ্চি বাচ্চাকে বিয়ে করলে লাভ বেশি, ইউনো। এরা হয় জেলির মতো সফট, আদর করতে ইচ্ছে করে সর্বদা। টিনেজার হওয়াতেই বেশিরভাগই ভীতু প্রকৃতির হয়, তাই তাদেরকে নিজের আয়ত্তে রাখা যায়। বড়দের বিয়ে করলে লাভ নেই, এরা হাজবেন্ডদের ভয় পায় না, নিজেদের মর্জিতে চলে। ধমকালে উল্টো ধমক দিয়ে বসে, যদিও সবাই না, কিছু কিছু। তবুও রিস্ক নেয়ার কোনো মানে হয়? তোমাকে বিয়ে করার মেইন কারণটা হচ্ছে তোমাকে দেখলেই জাস্ট আদর করতে ইচ্ছে করে। এই যে কোলে নিয়েছি, আমার তো মনে হচ্ছে কোনো তুলতুলে বস্তু আমার কোলে, একটা চুমু খাই। আয়ন্তিকা কিংকর্তব্য বিমুখ লাজুকলতা রূপ ধারণ করল সে। দুই ওষ্ঠদ্বয়ের মাঝে ব্যবধান তৈরি করে সে হা করে তাকিয়ে আছে আহানিসের দিকে। তার নিভৃতে হতে বারংবার বলছে, এটা কে? আহানিস তো নাকি আহানিসের রূপে অন্য কেউ? তবে আয়ন্তিকা নিশ্চিত হলো এই লোক আহানিস হতেই পারে না।
তার ভয়ঙ্কর মানবত্ব ছিল ভয়ঙ্কর স্বভাবের, গাম্ভীর্যের অধিকারী। আর ইনি তো আয়ন্তিকার অবিশ্বাস্য চাহনি দিয়ে বলল, আপনি কে? আপনাকে আপনি কে? আপনি ঠিক আছেন? সশব্দে হেসে দেয় আহানিস। সে জানতো আয়ন্তিকা এমন কিছুই তাকে জিজ্ঞেস করবে। প্রত্যুত্তরে আহানিস বলল, আমি তোমার একমাত্র হ্যান্ডসাম বর, ভুলে গেছো? পায়ে আঘাত পেয়ে স্মৃতিশক্তি চলে গেল কিভাবে? স্ট্রেঞ্জ। আয়ন্তিকা থতমত খায়। তার বিশ্বাসই হচ্ছে না এটা আহানিস। পদে পদে সে আহানিসের কথায় অবাকের চূড়ান্ত সীমায় অতিক্রম করছে। তৎক্ষণাৎ আয়ন্তিকার মনে পড়ল সারার কথা। সারা বলেছিল আহানিস হাস্যরসকর মানুষ, গাম্ভীর্য স্বভাবের নয়। তবে কি তাই সত্যি? এতদিন ভুল ধারণা নিয়েছিল সে। হাঁটার পথে আহানিসের অবলোকন হয়। আয়ন্তিকা উষ্ঠযুগল বাঁকা হাসি দেয় সে। নিজের ইচ্ছা কোনো অপূর্ণ রাখবে, যেখানে এই পুরো মানুষটাই তার। টুপ করে জনমানবের দৃষ্টি এড়িয়ে লিফটে উঠে সে আয়ন্তিকার খয়েরি বর্ণের ঠোঁটে শব্দ করে একটা চুমু খায়। প্রথম চুমুকে মাথা উঁচু করে খানিকক্ষণ বাদে ফেসে মাথা নিচু করে দ্বিতীয়বার একই কাজ করে। পরবর্তীতে আহানিস শটান হয়ে সামনের দিকে দৃষ্টিপাত নিবৃত করে নেয়। অদ্ভুতরে হাসি তার অধর কণে বহল। অয়ন্তিকাকে তুই কি পছন্দ করিস আহানিস? নুচি সেদিন কি বলেছিল সেটা? এগ্রিমেন্ট, মিস্ট্রি সলভ, হোয়াট ইজ দিস? তীক্ষ্ণ দৃষ্টিতে অহর্নিশ তাকায় অহনের দিকে। অহনের চোখে মুখে চিন্তার ছাপ এঁকে এসেছে। অহর্নিশের উত্তর সম্পর্কে তার জানা আছে, তবে সে আজ চাইছে একটু ভিন্নতা আসুক। সে যা ভাবছে তা না ঘটুক। অপেক্ষার অবসান ঘটিয়ে অহর্নিশ হাতের ফোনটা টেবিলের উপর জোরে শব্দ করে রেখে বলল, এটা জানার জন্য আর্জেন্ট আসতে বলেছিস? 2 মাস আগের কাহিনী এখন? হ্যাঁ, ব্যস্ত ছিলাম এতদিন। প্লিজ উত্তর দে আহানিস, মিথ্যা বলবি না। অহর্নিশ রেগে যায় কিছুটা। কর্কশ কণ্ঠে উচ্চ সুরে সে বলল, তুই জানিস আমি কত গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছি? আমি যার জন্য ডেকেছি তোকে সেটাও কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। তুই জানিস সেটা। এবার উত্তর দে। না, করি না পছন্দ। কি কারণে ওর মতো মেয়েকে আমি পছন্দ করতে যাব? এবার পেয়েছিস উত্তর, যাচ্ছি আমি। অহর্নিশ উঠতে নিলে অয়ন তাতে বাধা প্রদান করে। রাগান্বিত কণ্ঠে সে বলল, তাহলে ওকে বিয়ে করলি কেন? কেন অয়ন্তীর জীবনটা নষ্ট করলি বল? তোর কি মেয়েদেরকে ব্যবহার্য বস্তু মনে হয়? নসিকাল কিসের এগ্রিমেন্ট, মিস্ট্রি সলভের কথা বলেছিল, খুলে বল। অহর্নিশ ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি দেয়। কপালের সামনে পড়ে থাকা চুলগুলোকে সে পেছনে ঠেলে দিয়ে বলল, বলতে বাধ্য নই। অয়ন রেগে গর্জে উঠে বলল, অবশ্যই বাধ্য তুই। এভাবে একটা মেয়ের জীবনে তুই খেলতে পারিস না, দোহাই লাগে বল। শেষাক্ত কথাটা আকুতি সুরে অয়ন বলার পরও অহর্নিশ থেমে যায়। সিদ্ধান্ত নেয় পুরো বিষয়টা খুলে বলার। আর কতই বা এসব নিজের ভেতরে চেপে রাখবে। একদিন না একদিন তো তাকে সব খোলাসা করতেই হবে। নিজের ভেতরে চেপে রাখতে রাখতে সে অস্থির হয়ে পড়েছে। শুষ্ক কণ্ঠ যুগল সে জিহ্বা দ্বারা ভিজিয়ে শীতলতা প্রদানের চেষ্টা করলো। থমথমে কণ্ঠে সে বলল, আয়ন্তিকাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছে ছিল না অয়ন। সব করতে হয়েছে নানার জন্য, তাকে বাঁচানোর জন্য। হোয়াট? পাগল হয়েছিস? তোর নানা তো মারা গেছে না? তুই তো বললি। নানা মারা যায়নি, তাকে কিডন্যাপ করা হয়েছিল। হঠাৎ একদিন গায়েব হয়ে যান তিনি। তারপর 4 বছর পেরিয়ে যাওয়ার পরও পুলিশ তার হদিস পায়নি। শেষে কোনো এক মাধ্যমে জানা যায় সে মারা গেছে। নানু বলেছিল তিনি জানতে পেরেছেন কোনোভাবে। আমাদের তখন নানুর কথাই মেনে নিতে হয়েছিল, কারণ সে বলেছিল এই বিষয়ে যেন আর কোনো কথা না হয়। নানুর উপর তখন কেউ কথা বলতে পারতো না, তাই সবাই চুপ ছিল। আমিও ছিলাম না দেশে। তারপর তোর নানা বাঁচলো কেমনে? বিয়ের সাথে সম্পর্কও কি? অহর্নিশ লম্বা একটা শ্বাস নিয়ে বলল, নানু বলছে নানা বেঁচে আছে। নানাকে আটকে রাখা হয়েছে। কারণ হিসেবে নানু বলেছে নানা একটা উইল করেছিলেন সম্পত্তির। সেখানে লেখা ছিল জমিদার বাড়ির সকল সম্পত্তির 60% উত্তরাধিকারী হবে এই বংশের সন্তানের প্রথম সন্তানের নামে। তবে আরো কিছু রুলস ছিল এতে। কাজিন এবং কাজিনের মধ্যে বিয়ে হতে হবে এবং তাদের বাচ্চাই মূলত 60% সম্পত্তির মালিক হবে। এমন অদ্ভুত উইল নানা কেন করেছিল জানা নেই। আমাদের জমিদার বংশে আয়ন্তিকা বাদে
আর কোনো মেয়েই নাই, থাকলেও তার বয়স অতি স্বল্প। তাই আয়ন্তিকার সাথে নানু বিয়ে দিয়েছে। আমিও রাজি ছিলাম, যেহেতু সব জানি। অয়ন কৌতূহল নিয়ে বলল, তো তোর নানার কিডন্যাপ হওয়ার সাথে এসবের কি সম্পর্ক? নানাকে যে আটকে রেখেছে সে আমার আর আয়ন্তিকার বাচ্চাটা চাই। বাচ্চাটা যেহেতু 60% সম্পত্তির মালিক হবে, তাই তাদের সেই সম্পত্তিটাই চাই। কিডন্যাপাররা এতটা চালাক, পুলিশ কিংবা র্যাব এদের কাছে কিডন্যাপ সম্পর্কে বলতে গেলে বুঝে যেত। নানাকে মেরে ফেলার হুমকি দিত, আঘাত করে ছবি পাঠাতো। এই কারণেই আয়ন্তিকাকে বিয়ে করা, জাস্ট এই মিস্ট্রিটা সলভ করার জন্য। কিডন্যাপার কারা জানি না, তবে আমার নানুমণিকে কেমন সন্দেহ হয়। আমারও সেম মনে হচ্ছে। আর এগ্রিমেন্ট, এটার কি কাহিনী? অহর্নিশ সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়, চোখ বন্ধ করে নিয়ে বলল, মাহিরকে চিনিস? অয়ন কিছু ভেবে নিয়ে বলল, তোর ফ্রেন্ড না? তো ওর কথা হুট করে খুলে বল। কজ এগ্রিমেন্টের কাহিনী ওকে ঘিরেই। প্রথম যেদিন মাহিরকে নিয়ে আমাদের গ্রামে ঘুরতে যাই, তখনও আয়ন্তিকাকে দেখে পছন্দ করে ফেলে, কিন্তু আয়ন্তিকা ওকে পাত্তা দেয় না। ও অনেকভাবে চেষ্টা করছিল আয়ন্তিকার অ্যাটেনশন পাওয়ার, কিন্তু আয়ন্তিকা বরাবরই ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে। এটা যখন ও আমাকে বলল, তখন আমি বলেছিলাম আয়ন্তিকাকে প্রেমের ফাঁদে ফেলতে একমাত্র আমি পারবো। ও তৎক্ষণাৎ একটা এগ্রিমেন্ট তৈরি করে, যদি আমি আয়ন্তিকাকে নিজের প্রেমে ফেলাতে পারি তাহলে 5 কোটি টাকা দিবে, আর যদি আয়ন্তিকা আমার প্রেমে না পড়ে তাহলে ওকে রিটার্ন দিতে হবে 5 কোটি। আমি রাজি হয়ে যাই, যদিও টাকাতে ইন্টারেস্ট ছিল না, ইন্টারেস্ট ছিল আয়ন্তিকার প্রতি। ও তেমন কাউকেই পাত্তা দিত না, জেদ চেপেছিল আমার, আমি ওকে নিজের প্রেমে ফেলাবো, দ্যাটস ইট। এছাড়া ওর জন্য আমার কোনো অনুভূতি নেই, যা করি সব ওকে উইক করার জন্য। পরপর 3টা থাপ্পড় মারে অয়ন অহর্নিশের গালে। রাগে রীতিমতো কাঁপছে সে, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। অয়ন উঁচু কণ্ঠে বলল, তুই কি জানিস আনিস, তুই ঠিক কতটা নিচে নেমে যাচ্ছিস? নানার কথাটা নিতে পারলাম, বাট এগ্রিমেন্ট, ছি, মানুষের জীবনকে তোর সস্তা মনে হয়? অহর্নিশ কিছু বলল না। অয়ন থাকতে পারছে না আর এখানে। অহর্নিশ ঠিক কতটা নিম্ন স্তরের হয়ে গেছে তা ভাবতেই ওর লজ্জা লাগছে। অহর্নিশ খারাপ তা সে জানতো, খুব ভালো করে সে জানতো, কিন্তু এতটা একটা মেয়ে জীবন নিয়ে খেলছে ও। আগে তো এমন ছিল না, হঠাৎ করে কি হলো এই ছেলেটার? অয়ন আঙ্গুল অহর্ষিনীর দিকে তাক করিয়ে নিয়ে বলল, যা করছিস না এখন, তার জন্য একদিন তোকে আফসোস করতে হবে। তার থেকে ভালো আগেই ঠিক হয়ে যায়। আর তুই যতই বলিস অয়ন্তিকার প্রতি তোর কোনো অনুভূতি নেই, সেটা হবে মিথ্যা। অনুভূতি না, শুধু ভালোবাসিস তুই ওকে। সময় থাকতে শুধরে যা। অয়ন বেরিয়ে যায়। অহর্নিশ তার যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। নিজ রুম থেকে বের হয়ে এসে অয়ন্তিকার রুমে আসে। রাত 11:30 বাজে। অয়ন্তিকা ঘুমিয়ে চুপিসারে এসে অয়ন্তিকার পাশে বসলো। কাপা এক হাত অয়ন্তিকার গালে স্পর্শরূপে রেখে সে বলল, আসলেই কি আমি তোমায় ভালোবাসি? উইক হয়ে যাচ্ছি তোমার প্রতি, কিন্তু উইক তো তোমার হওয়ার কথা ছিল আমার প্রতি। উল্টোটা হচ্ছে বলে মন বলছে কেন? শুভ্র সকালের আবির্ভাব ঘটেছে খানিক আগে। পূর্ব দিকে সূর্য মাত্রই তার আগমন বার্তা জানাচ্ছে। আসা মাত্রই নিজের চারদিকে হলদেটে আলোটা ছড়াতে শুরু করেছে। বহুক্ষণ আধারে নিম্নজাত থাকা প্রকৃতি এখন আলোর বিলাসে মগ্ন। আরামের বিছানা ছেড়ে কাজের তাগিদে উঠে পড়েছে মানুষ। সেই যে 2 মিনিট ধরে অয়ন্তিকার চোখ খোলার প্রয়াস চালাচ্ছে, তাতে সে বড়ই ব্যর্থ হলো। ঘুম কড়াভাবে কাবু করে নিয়েছে তাকে। এত ঘুম কোথা থেকে উদয় হলো বুঝতে পারছে না সে। প্রতিদিন সূর্যের দেখা পৃথিবীতে মেলার আগে সে উঠে পড়তো, কিন্তু আজ আলস্যমিতা ত্যাগ করে শোয়া থেকে উঠে বসতেই পাশে তাকিয়ে সে অবাক। মাটিতে বসে থেকে মাথা নেড়ে এলিয়ে অয়ন্তিকার এক হাত আঁকড়ে ধরে অহর্নিশ ঘুমের বিভোর। অয়ন্তিকা তার চোখ যুগল বড়সড় করে তাকিয়ে আছে তার দিকে। এভাবে ঘুমিয়ে আছে কেন? তার রুমে কখন এলো? অয়ন্তিকা একটু বেশি অবাক হয় অহর্নিশকে নিজের রুমে দেখে, কারণ তাদের সংসার জীবনের পার হওয়া এই 2 মাসে অহর্নিশ কখনো অয়ন্তিকার রুমে আসেনি। শুধু ঘুমই কেন, সে কখনোই অয়ন্তিকার রুমের পাশ দিয়েও অবধি যায়নি।
অয়ন্তিকা হাতে নাড়াচাড়া করলে অহর্নিশ বিরক্ত হয়ে বলল, উফ জান, নড়াচড়া করো না তো, ঘুমাতে দাও। অয়ন্তিকা কাদু কাদু চাহনিতে তাকিয়ে আছে অহর্নিশের প্রাণে। পরবর্তীতে সে কণ্ঠস্বর গাঢ় করে বলল, এই যে শুনছেন, এখানে ঘুমিয়েছেন কেন? নিজের রুমে গিয়ে ঘুমান। আর আবার হাত সরান। স্কুলে এক্সাম আছে আজ, লেট হয়ে যাচ্ছে। অয়ন্তিকার কণ্ঠস্বর একটু বেশি জোরেই ছিল, যার ফলস্বরূপ অহর্নিশ দড় ফড়িয়ে উঠে বসে চোখ ডুলে সামনে তাকাতেই ইতস্তত বোধ করে। নিজ হাতের মুঠো হতে অয়ন্তিকার কোমল তোল তুলে হাত টানতে মুক্ত করে দেয়। ভুলবশত কাল সে অয়ন্তিকাকে দেখতে দেখতে এখানেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মাঝে হয়তো অয়ন্তিকার হাত আঁকড়ে ধরেছিল। অহর্নিশ পরিস্থিতি সহ সব প্রশ্নগুলো এড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ফ্রেশ হও, রেডি হয়ে নিয়ে ডাইনিং এ আসো। তোমায় স্কুলে দিয়ে আমি নিজের কাজ করতে যাব। অহর্নিশ চলে যায়। অয়ন্তিকা যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। অভিমান জন্মে তার এটুকু ভেবে। তবে তৎক্ষণাৎ সে মাথা থেকে সকল কিছু ঝেড়ে ফেলে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়ে এগোয় অয়ন্তিকা ডাইনিং রুমের উদ্দেশ্যে। ডাইনিং রুমে আসতেই খেয়াল হলো অহর্নিশ প্লেটে খাবার সার্ভ করছে। ডান হাতে দুটো আঙ্গুলে ব্যান্ডেজ করা তার। রুকুসকে যায় তার। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে সে ব্যাকুল হয়ে বলল, আপনার আঙুলে কি হয়েছে? কেটে গিয়েছে সবজি কাটার সময়। সবজি কেন কাটতে গিয়েছেন? বাসায় আর কিছুই ছিল না, আমি তা খেয়াল করিনি, তাই আজ সকালে আপাতত সবজি ভাত দিয়ে ব্রেকফাস্ট করতে হবে। অয়ন্তিকার কষ্ট হয়, সে কি পারতো না এই জিনিসটার খেয়াল রাখতে? তাহলে এত অ্যাটলিস্ট অহর্নিশের আঙ্গুল আহত হতো না। অহর্নিশ চেয়ার টেনে নিয়ে অয়ন্তিকাকে বসতে বলল। অতঃপর সে নিজেও পাশে চেয়ারটা টেনে বসে পড়ল। ব্যান্ডেজ করার ফলে হাত দিয়ে ঠিক মতো খেতেও পারছে না অহর্নিশ। তা দিকে অয়ন্তিকা ধীর কণ্ঠে বলল, আমি খাইয়ে দিই। অহর্নিশ মাথা তুলে অয়ন্তিকার দিকে দৃষ্টিপান দেয়। অয়ন্তিকার কাপা হাত এবং অস্বস্তিজনিত মুখশ্রী দেখে মনে মনে তাচ্ছিল্যের হাসি দেয়। তবে মুখে সে বলল, দরকার নেই, নিজের খাওয়া শেষ করো। অতঃপর অহর্নিশ খাওয়ার চেষ্টা করলে অয়ন্তিকা তার প্লেট টেনে নিয়ে নিজের কাছে আনে। ভাত হাতে তুলে অহর্নিশের মুখের সামনে ধরল। অহর্নিশ একবার ভাবল কঠোর হয়ে দমকে না করে দেয়, কিন্তু পরবর্তীতে সে অয়ন্তিকার হাতে খাওয়ার লোভটা দম করতে পারল না। শান্তপূর্ণে খাওয়া শুরু করে অয়ন্তিকার হাত থেকে। অনভিজ্ঞ হাতে খাওয়ার ফলস্বরূপ তার ঠোঁটের চারপাশে খাবার লেগে যাচ্ছে, কিন্তু তবু অহর্নিশের নিবৃত্তিতে প্রশান্তি অনুভূতি হয়। অহর্নিশ তা খুঁজে পায় না। খাওয়ার এক পর্যায়ে অয়ন্তিকার একটি কথা শুনে অহর্নিশ বিস্ফোরিত নয়নে তার পানে তাকায়। বিষম খেয়ে চমকে তাকিয়ে আছে সে। অহর্নিশ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন্তিকার মুখশ্রীর দিকে। নিজেকে মনে মনে শখানে গালি দিয়ে ফেলে সে। তাৎক্ষণিকভাবে সে নিজেকে আশ্বস্ত করে অয়ন্তিকার উদ্দেশ্যে বলল, মেয়েটার স্কেচ করেছি বলে এই না যে সে আমার প্রেমিকা হবে। অয়ন্তিকা, এসব নেগেটিভ চিন্তা ভাবনা করো সারাক্ষণ। প্লেটের ভাত প্রায় ফুরিয়ে এসেছে। সে এক লোকমা ভাত অয়ন্তিকা অহর্নিশের মুখের দিকে দেয়। তবে এবার অয়ন্তিকা নিজ কথায় অটল থেকে বলল, তাহলে মেয়েটার স্কেচ করেছেন কেন? ও বলেছিল তাই করেছি। বললেই করতে হবে? অহর্নিশ বিরক্ত নিয়ে বলল, আয়ন্তিকা, সাফিয়া আমার ফ্রেন্ড হয়, রিকোয়েস্ট করেছে তাই করেছি তো। আর এই বিষয় নিয়ে কথা বলা বন্ধ করো। অয়ন্তিকা আর কথা বলল না। তার এই মুহূর্তে ইচ্ছে হলো, অহর্নিশ যদি আর্ট না পারতো তবে কত ভালোই না হতো। সাফিয়ার স্কেচ করাতে তার খারাপ লাগছে, বড্ড বেশি খারাপ। প্লেটের ভাত শেষ হওয়ার পর অহর্নিশের মন বিষণ্ণ হয়ে যায়। ঠিক কবে সে অয়ন্তিকার হাতে খেতে পারবে সে জানে। এই মেয়ের হাতে জাদু আছে বলে তার মনে হলো। যেখানে মাংস ছাড়া অন্য কিছু সে অহর্নিশ খেতেই পারতো না, সেখানে আজ সবজি দিয়ে ভাত অনায়াসে খেয়ে ফেলল মুগ্ধ হয়ে। অহর্নিশ অয়ন্তিকার হাত টেনে এনে অয়ন্তিকার আঙ্গুলে লেগে থাকা অবশিষ্ট খাবার স্পর্শ করিয়ে গোলপ্তিকরণ করে। অয়ন্তিকা শক্ত হয়ে বসে আছে। অপরিশেষে সে নিজেকে ছু মেরে টান দিয়ে চলে যায় সেখান থেকে। অহর্নিশ নিজের ঠোঁট আটকে যায়। বিড়বিড় করে বলল,
লজ্জাবতী লাজুকলতা। অয়ন আজ প্রথমবারের মতো নামাজ পড়তে এসেছে। বাসায় এসেই সে কিছু ইসলামিক বই হতে নামাজ পড়ার নিয়মাবলী ও সূরা মুখস্থ করে নিয়ে সে জোহরের নামাজ পড়া শেষ করেছে মাত্র। সারা হতভম্ব হয়ে গেছে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা অয়ন। তবু অয়ন নামাজ পড়ে এসেছে দেখে অনেক খুশিতে কেঁদে দেয়। অয়ন তা দেখে অস্থির হয়ে বলল, সারা কাঁদছো কেন তুমি? শরীর কি খারাপ লাগছে? সারা চোখের কার্নিশ হতে পানি মুছে নিয়ে প্রতি উত্তরে বলল, ঠিক আছে, আমি কিছু হয়নি। কান্না করছি তো সুখে। তুমি নামাজ পড়তেছো তা দেখে প্রচন্ড খুশি লাগছে। অয়ন হেসে সারার কপালে একটি চুমুক খায়। তার নিজেরও আজ বড্ড প্রশান্তি অনুভব হচ্ছে নামাজ পড়ে। নামাজ এমন এক ইবাদত যাতে অংশগ্রহণ করলে যত চিন্তা ডিপ্রেশনই থাকুক না কেন সব নিমিষেই দূর হয়ে যায়। মন ভালো করার অন্যতম উপায় হচ্ছে নামাজ পড়া। এতে মন কোমল হয়, শান্তি আসে। সারাকে বুকে টেনে নিয়ে আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দেয় অয়ন। আজ নামাজ পড়ার কারণটা হচ্ছে অহর্নিশ। সে অশ্রুকণা বর্ষণ করিয়ে অহর্নিশের জন্য দোয়া করেছে যাতে অহর্নিশ ঠিক হয়ে যায়। সময়ের আগেই সে সূত্রে যায়। অহর্নিশ অয়ন্তিকার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু অয়ন্তিকার আসার কোনো নাম গন্ধই নেই। কিন্তু স্কুলের বাকি স্টুডেন্টরা সবাই ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। অহর্নিশের অজান্তেই হঠাৎ খুব বেশি চিন্তা এসে জড়ো হয় ওর মনের গহীনে। বরাংবর নিবৃত্তিত হয়ে বলছে, অয়ন্তিকা ঠিক আছে তো? অহর্নিশ আর অপেক্ষা করতে পারল না। তার দম বন্ধ হয়ে আসছে, অস্থির অস্থির লাগছে। অয়ন্তিকাকে যতক্ষণ পর্যন্ত নিজ সামনে সুস্থ রূপে না দেখতে পারবে সে ততক্ষণ অবধি অহর্নিশের জ্বর ওঠা মন শান্ত হবে না কিছুতেই। দারোয়ানকে পুরো বিষয়টা খুলে বলে অহর্নিশ স্কুলের ভেতরে চলে যায়। অয়ন্তিকার ক্লাসরুম সহ পুরো স্কুল খোঁজে। অয়ন্তিকাকে না পেয়ে অহর্নিশ ব্যাকুল হওয়ার অবস্থা। পরিশেষে সে ঠোঁট চেপে ধরল কান্না দম করার জন্য। তার কান্না পাচ্ছে কেন? কেন এত কষ্ট? বিরহ যন্ত্রণা কিসের কারণে? পায়ের শব্দ ফালি কর্ণগোচর হতে অহর্নিশ পিছনে ফিরে। অয়ন্তিকা আসছে, তার দুই হাত রুমাল দিয়ে মুছে নিয়ে। অহর্নিশ অয়ন্তিকার সামনে গিয়ে দাঁড়ায়, কর্কশ কণ্ঠে উচ্চ সুরে বলল, কই ছিলা তুমি? অয়ন্তিকা নতজানু অবস্থায় ছিল। উচ্চ কণ্ঠস্বর শুনে সে সামনে তাকায়, দেখতে পায় অহর্নিশের বিধ্বস্ত মুখশ্রী, চোখ দুটো রক্তিম, ঠোঁট দুটো শুষ্ক অবস্থায় বহমান, দুই হাত সমান তালে কাঁপছে। অয়ন্তিকা চমকায়, প্রথম অহর্নিশকে এখানে দেখে এবং দ্বিতীয়ত অহর্নিশের এই নাজেহাল অবস্থা দেখে। অয়ন্তিকা কোমল কণ্ঠে বলল, ওয়াশরুমে গিয়েছিলাম, কিন্তু আপনি এখানে যে? আপনার এই অবস্থা কেন? আবার মারামারি করে এসছেন? অহর্নিশ চোখ গরম করে বলল, আমার কাজ মারামারি করা না। বারবার একই কথা বলো কেন স্টুপিড? পাংশুটে আকার ধারণ করে অয়ন্তিকার মুখশ্রীর গঠন। সে ঠোঁট পাকিয়ে কিছু বলতে নিয়েও বলল না। এই লোকের সাথে অয়ন্তিকা আর কথা বলবে না। সব সময় সচালু কথা বলে তাকে আঘাত করে। কেন? একটু মিষ্টি করে কি কথা বলা যায় না অয়ন্তিকার সাথে? অভিমান হয় তার, তাই সে মৌন তাকে এই সময়টার জন্য বাছাই করে নেয়। অয়ন্তিকাকে চুপ করে দেখে দম করা রাগ তীর তীর করে বেড়ে যাচ্ছে অহর্নিশের। অয়ন্তিকা কখনোই তার প্রশ্নের জবাবগুলো সঠিক রূপে দেয় না। মাঝপথে এসে নীরবতা পালন শুরু করে। অহর্নিশের আফসোস হয়, এ কেমন মেয়েকে বিয়ে করলো সে? পিচ্ছি বাচ্চাদের মতো বিয়েটা করা একটা পেড়া, আসলেই পেড়া। সেদিন তো অহর্নিশ বুক ফুলিয়ে অয়ন্তিকাকে বলেছিল টিনেজারদের বিয়ে করার সুবিধা অনেক। আসলে এদের বিয়ে করার কোনো সুবিধাই নেই, শুধু প্যারা আছে কপালে। অহর্নিশ আড়স্য হয়ে বলল, নেক্সট যাতে ছুটি হওয়ার পর ওয়াশরুমে যেতে না দেখি। মাইন্ড ইট, ওয়াশরুমে যাওয়ার হলে ছুটি হওয়ার আগে যাবে, নয়তো না। চলো এখন, অনেক সময় নষ্ট করিয়েছো আমার। অয়ন্তিকা সামনের দিকটা ধরে হাঁটা শুরু করে। অহর্নিশ তার পিছু পিছু ধীর গতিতে হাঁটছে, গহীন হয়ে বলছে সে আজীবন চায় অয়ন্তিকার পিছন পিছন হাঁটতে।
যখন দমকা হাওয়া এসে অয়ন্তিকার লম্বা চুলগুলো তার মুখে বাড়ি খাবে, ঠিক সেই মুহূর্তটাই অহর্নিশ বুক ভরে মনোমুগ্ধকর শ্বাস টেনে নেবে। অহর্নিশ ভেবে পায় না তার এমন উদ্ভুত চিন্তাধারা কারণটা। তবে এটা একটুখানি হলেও নিশ্চিত হলো যে সে দিন দিন অয়ন্তিকার প্রতি বিন্দু বিন্দু করে দুর্বল হচ্ছে। কিন্তু এমনটা হলে তো চলবে না। গাড়ির সামনে এসে অয়ন্তিকাকে ফ্রন্ট সিটের দরজা খুলে তপ করে বসে পড়ে। অতঃপর অহর্নিশ নিজে এসে বসে পড়ে তার সিটে। আর চোখে তাকিয়ে আছে সে প্রচন্ড বিরক্ত প্রকাশ করে। অহর্নিশ তিক্ত কণ্ঠে বলল, সিট বেল্ট লাগানোর কথাটা কি তোমার চোখের মণিতে ফটোকপি করে লাগিয়ে দিব আয়ন্তিকা? অয়ন্তিকা অবাক দৃষ্টিতে তাকায়। পরবর্তীতে চট চলতে সিট বেল্ট লাগিয়ে ক্ষান্ত রূপে বসে। চেপে ধরে রাখা কথাগুলো দম করতে পারে না সে লম্বা শ্বাস টেনে বলল, আপনি কি একটু ভালো মতো কথা বলতে পারেন না? সব সময় এত তিতাযুক্ত কথা বলেন কেন? একটু কি সুন্দরভাবে কথা বলা যায় না? অহর্নিশ তার উষ্ঠদয়ের মাঝে ব্যবধান সৃষ্টি করে বলল, না, যায় না। নাহিয়া আহমেদ আজকে ছাদে উঠেছে প্রায় অনেক বছর পর। তিনি আগে কখনো এই ছাদে ওঠেন না, বিশেষ করে তার স্বামী ওসমান যখন থেকে তার সাথে নেই। তবে আজ সে এসেছে এই ছাদে তার প্রাপ্তির কথা বিশাল আকাশটাকে জানাতে। ছাদে দাঁড়িয়েছিল একজন মধ্যবয়স্ক পুরুষ। নাহিয়া তার দিকে এগিয়ে যায়। পাশে দাঁড়াতেই সে বলল, কখন আসছোস নুহার? একটু আগে আপা। ভালো আছো তুমি? আমি তো সব সময় ভালো থাকি। নাহিয়া একগাল হাসলো। নহিত তার বোনের হাসি দেখে তৃপ্তি পায়। অবশেষে বলা যায় তার বোনের কপালে সুখের সন্ধান মিলেছে, শান্তি আছে মনে হয় নহিদের। পরবর্তীতে সে গদগদ করে বলল, ওসমান যে আর কতদিন আটকে রাখতে হবে আপা? আর বেশি দিন না, ধৈর্য ধর। আয়ন্তিকার বাচ্চা হইলেই তারে সাইরা দিবি। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।